নমস্কার, আপনাদের বন্ধু অর্পিতা হুগলি জেলার ব্যান্ডেলের দ্বিতীয় ভিডিওটা নিয়ে চলে এলাম। প্রথম ভিডিওতে দেখিয়েছি লাহিড়ী বাবার আশ্রম। যারা দেখেননি তারা দেখে নেবেন, আমি লিঙ্কটা দিয়ে দেব। এখন আমরা পার হচ্ছি ব্যান্ডেল স্টেশন। আমি আগের ভিডিওতে বলেছি একদিকে ব্যান্ডেল স্টেশনের একদিকে পড়ে লাহিড়ী বাবার আশ্রম, আর একদিকে আপনারা পাবেন আরও কিছু দর্শনীয় স্থান, যেগুলো আজকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে আপনারা যদি পুরোটা দেখেন তবে এই জায়গাগুলোর সমস্ত ইনফরমেশান আপনারা জানতে পারবেন। এই জায়গার ইতিহাস বা কোথা দিয়ে গেলে আপনাদের বেশি সুবিধা হবে, সমস্তটাই। আপনাদের সাথে কথা বলতে বলতে ইমামবাড়া পৌঁছে গেলাম। ব্যান্ডেল স্টেশন থেকে জ্যাম না হলে 15-20 মিনিট মতো লাগে। যদি শিয়ালদা নৈহাটির দিক থেকে কেউ আসেন তাহলে হুগলিঘাট স্টেশনে নেবে 5 মিনিটের হাঁটা পথ হচ্ছে ইমামবাড়া। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর টিকিট মূল্য 10 টাকা। ইমামবাড়া হচ্ছে এক ঐতিহাসিক পবিত্র দর্শনীয় স্থান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য এর দ্বার খোলা। তাই সবার উচিত ইমামবাড়ার গাম্ভীর্য ও পবিত্রতাকে রক্ষা করা। ইনিই হচ্ছেন ইরানের বিখ্যাত দানবীর মানবপ্রেমী হাজি মোহাম্মদ মহসিন। ইনি 1841 সালে এই ইমামবাড়া তৈরির কাজ শুরু করেছিলেন, কিন্তু শেষ করার আগেই তিনি মারা যান। তিনি নিজ সম্পত্তি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্যে ওয়াকফ করে গিয়েছিলেন, মানে দেবত্ব করে গিয়েছিলেন। তারপরে ওনার রেখে যাওয়া অর্থ দিয়ে দায়িত্বের সাথে ইমামবাড়ার তৈরির কাজ শেষ করেছিলেন সায়দ আহমেদ কেরামত আলী 1861 সালে। 20 বছর ধরে এটার তৈরি হতে সময় লেগেছিল, মাঝে অনেকদিন বন্ধও ছিল। হুগলির মহসিন কলেজও এনার অর্থেই হয়েছিল। ইমামবাড়া প্রবেশদ্বারের ওপরেই একটা চূড়া আছে, যার উচ্চতা হচ্ছে 150 ফুট। দুদিকে সিঁড়ি আছে 152টা করে, একদিক দিয়ে মহিলাদের যাওয়ার আর একদিক দিয়ে পুরুষদের। আমরা উঠছি, দেখুন সিঁড়িগুলো ঘুরে ঘুরে যাওয়া, অনেকের মাথা ঘুরে যায়। আমি আগে উঠেছি, এবার আর উঠলাম না, অর্ধেকটা গিয়ে চলে এলাম, আমার একটু মাথা ঘুরছিল। এই চূড়াটার মধ্যে একটা বড় ঘড়ি ঘরও আছে, যার দুদিকেই ডায়াল রয়েছে। 3টে ঘন্টাও রয়েছে 3 রকম সাইজের, যেগুলো এরপরে আমি দেখাবো। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলেত থেকে এই ঘড়িটা কিনেছিলেন। বুঝতে পারছেন 11,000 বলতে তখনকার সময়ে কত টাকা। আদি বাপি ওরা উঠেছিল, দেখুন কিছুটা ওঠার পরেই একটা দরজা পড়ে, সেখানে মেশিনপত্রগুলো দেখা যায়। আগেকার জিনিস বলে এখনও ঠিক আছে, এখনকার হলে থাকতো না। তারপরে আর একটা দরজা পড়ে, সেখানে 3টে ঘন্টাকে দেখা যায়। এর মধ্যে 2টো ঘন্টা হচ্ছে 15 মিনিট অন্তর ঘন্টা পড়ে, আর একটা 1 ঘন্টা অন্তর। আর ওপর থেকে ভিউটা দেখুন, আর হুগলি নদীটাও তো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখুন ওপর থেকে আমাদেরকে ফটো তুলেছে, বুঝতে পারছেন আমরা কোনটা। দেখুন ওপরে যে জানালা মতন মাঝখানে ওটা হচ্ছে ঘন্টা ঘর, নিচেরটা হচ্ছে মেশিনের ঘর। আর একবারে চূড়ায় যে ছোট ছোট জানলাগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকেই আমাদের দেখাচ্ছিল, ওইখানেই ওঠা যায়। এই ঘড়িটা সপ্তাহে 1 দিন দম দিতে হয়,
দুজন মিলে আধ ঘন্টা ধরে, বুঝতে পারছেন ঘড়িটা তাহলে কতটা ভারী, কারণ চাবিটির ওজনই হচ্ছে প্রায় 20 কিলোগ্রাম। এত বছরের পুরনো ঘড়ি হলেও এখনও ঠিক ঠিক টাইম দেয়, এমনকি ঘন্টাও বাজে। যতটা জানা যায় এই রকম ঘড়ি আর কোথাও নেই। দ্বিতীয় ঘড়ি আছে লন্ডনের বিগ বেনে। গেটে ঢুকতেই ডান দিকের দোতলাতে মাদ্রাসা ক্লাস হয়, আর বাঁদিকের দোতলাতে মহরমের সময় থাকতে দেওয়া হয়। ইমাম কথার অর্থ হলো ঘর, বা অনেকে একে ইমামদের থাকার ঘরও বলে। এবার আমরা এখানে প্রার্থনা গিয়ে ঢুকবো। জুতো খুলে ঢুকতে হবে। এখানে ছবি বা ফটো তোলা অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাচ্ছি না। আপনারা এসে দেখবেন, খুব ভালো লাগবে, একটা শান্ত পরিবেশ। এর দেওয়ালে দেওয়ালে কোরআন শরীফ লেখা আছে। প্রার্থনা গিয়ের পাশ দিয়েই গঙ্গার ঘাটের দিকে যেতে হয়। সেখানেই আছে আর একটা দেখার জিনিস, যেটা হচ্ছে সূর্য ঘড়ি। আগেও মানুষ যে কতটা জ্ঞানী ছিল সেটা এইসব জিনিস দেখেই বোঝা যায়। এখন তো মেশিনের মাধ্যমে হয়ে যাচ্ছে, তখন কিভাবে হিসেব করে তো ওটা এঁকেছিল। একটা কথা শোনা যায়, এই যে দণ্ডটা রয়েছে এটা নাকি আগে ধাতুর ছিল, চুরি হয়ে যাওয়ার পরে এটা ঢালাই করে করেছে। এখানে অনেক খাওয়ার দোকানও পেয়ে যাবেন। সূর্যঘড়িটা হিসেব করে দেখলে না পুরোপুরি টাইম ঠিক দিচ্ছে, যদি সূর্যের আলোটা ঠিকঠাক পড়ে। আমাদের এখন বাজছিল 1টা বাজতে চলছে, মানে 1টা তখনও বাজিনি, 15 মিনিট মতো বাকি আছে, এরম সময় আমরা গিয়েছিলাম। সূর্যের আলোটা ছিল বলে ভালোভাবে দেখা গেছে। দূরে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে হুগলি ব্রিজ। ওখানে পাশাপাশি দুটো ব্রিজ আছে, একটা দিয়ে এখন ট্রেন চলে আর একটা দিয়ে চলে না। এটা সম্প্রতি ব্রিজ 2016 সালের 17ই এপ্রিল চালু হয়েছিল। এটা দিয়ে এখন ট্রেন চলাচল করে। আর পুরনো যে ব্রিজটা হচ্ছে জুবিলি ব্রিজ, 1887 সালে চালু হয়েছিল, সেটা এখন বন্ধ হয়ে পড়ে আছে। এই জুবিলি ব্রিজটা পথের পাঁচালী উপন্যাসে উল্লেখ করা হয়েছে। এই পেছনের ঘাট থেকে নৌকা চেপেও ঘুরতে পারেন 200-300 টাকা দিয়ে, সেটা ওদের সাথে কথা বলে নিতে হবে। আবার কেউ চাইলে এখান থেকে নৌকা করে ব্যান্ডেল চার্চেও যেতে পারেন। এই একজন অনেকক্ষণ ধরেই গোলা খাবে বলে বারবার বলছে, ওকে কিনে দিই। আসল কথা আমাদের ওখানে গোলাটা অতটা পাওয়া যায় না, মেলাই ছাড়া, সেই জন্যে একটু ইচ্ছে যাচ্ছে ওর। দেখুন ওপরটা কড়িবর্গার, আমাদের গ্রামের বাড়িটাও কড়িবর্গারই। আসলে আগেকার দিনেই ওইভাবেই হতো। মেন গেটে ঢুকে সোজা চলে এসে বাঁ দিকটাতে উঠছে গঙ্গার দিকে যাওয়ার রাস্তা, আর অপোজিটেই দেখুন ওই ডান দিকে হচ্ছে, মানে এই সিঁড়িগুলোর ওদিকটাতে ওইদিকে টয়লেট রয়েছে। প্রার্থনা সবাই অবশ্যই ঢুকবেন। এই যে এখানে এত ঝাড়বাতি রয়েছে, ওর ভেতরে আরও বড় বড় অনেক রকমের ঝাড়বাতি রয়েছে, যেগুলোও দেখতে পাবেন। এরপর বেরিয়ে পড়লাম। এই এত সুন্দর জায়গা প্রায় ভগ্নদশাই হয়ে গেছে। সরকার যদি এর দিকে একটু নজর দেয় তো খুবই ভালো হয়, কারণ এটা আমাদের এক ঐতিহ্য, গর্বের জায়গা। এখানে মহরম মাসের প্রথম 10 দিন ইমান হোসেন সহ সব শহীদদের স্মরণ করা হয়। কী কাজের জন্য তাদেরকে স্মরণ করা হয় সেটাও জানতে পারবেন ভেতরের বোর্ডগুলো দেখলে। বোর্ডে সবই লেখা আছে, আমি দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, দেখে নেবেন।
বেরিয়ে লিট্টি খেলাম, কিভাবে করেছে সেটাও বলে দিল। আর এই লিট্টিটা দারুণ হয়েছিল। আপনারাও কোনো সময় ওখানে গেলে এনার থেকে লিট্টি খাবেন যদি উনি বসেন, আশা করি ভালো লাগবে। আমার নাম বুলু, আমি এমনি এখানেই বসেন? মিউনিসিপ্যালিটিতে চাকরি করি, সরকারি, আর অফ টাইমে এটা করছি। এরপরে আমরা ব্যান্ডেল চার্চ যাব। ব্যান্ডেল চার্চ এখান থেকে বেশি দূর নয়। ব্যান্ডেলে 4টে জায়গা ঘুরতে গেলে আপনারা 2 জায়গায় ভোগ পাবেন, একটা হচ্ছে হংসেশ্বরী মন্দির আর লাহিড়ী বাবার মন্দিরে। যেখানে ভোগ খেতে চাইবেন সেখানে আগে যাবেন, না হলে ভোগের কুপন পাবেন না। যদি হংসেশ্বরী মন্দির আগে যেতে চান, সেখানে যদি ভোগ খেতে চান, তাহলে আপনারা কাটুয়ার ট্রেন ধরে বাঁশবেড়িয়াতে নামবেন। সেখান থেকে সুবিধা হবে ওদিকে আগে যাওয়া। ওখান থেকে ঘুরে আপনারা ব্যান্ডেল চার্চ ইমামবাড়া করে আপনারা লাহিড়ী বাবার আশ্রম যেতে পারেন। অসময়ে গেলে বাঁশবেড়িয়া স্টেশনে টোটো ভাড়া বেশি হতে পারে, 1-2 জনের ক্ষেত্রে। আর যদি চান লাহিড়ী বাবা আশ্রমে ভোগ খাবেন, তাহলে আগে লাহিড়ী বাবা করে ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, তারপরেই হংসেশ্বরী মন্দিরে যাবেন। ব্যান্ডেল চার্চটা কিন্তু ইমামবাড়া আর হংসেশ্বরীর মাঝখানে পড়ছে। রাস্তার হদিস দিতে দিতে ব্যান্ডেল চার্চে ঢুকে পড়লাম। এই ব্যান্ডেল চার্চ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে একটি। পর্তুগিজরা 1599 খ্রিস্টাব্দের মাতা মেরির প্রতি উৎসর্গ করে গড়ে তুলেছিলেন এই চার্চটা। এরপরে 1632 খ্রিস্টাব্দের মুঘলরা পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল এই চার্চটাকে। পুনরায় 1660 খ্রিস্টাব্দের তৈরি হয় এই চার্চটা, যেটা এখন রয়েছে। এখনও পুড়ে যাওয়া কিছু পাথর রয়েছে এই চার্চের পূর্ব দিকে। এই ব্যান্ডেল চার্চ পবিত্র প্রার্থনার জায়গা হলেও আমি বেশি আসতে পারি না, কারণ যীশু খ্রিস্টের এই মর্মান্তিক দৃশ্যগুলো আমার দেখতে খুব খারাপ লাগে। এই জায়গাটাতে সেই সময়ের কিছু ঘটনা ফুটিয়ে তুলেছে। আর দূরে যে পাঁচিলটা দেখছেন, ওর পরেই গঙ্গা। এবার চলুন চার্চের ভেতরে ঢুকি। প্রতি রবিবার প্রার্থনা গৃহ বন্ধ থাকে, আর 25শে ডিসেম্বর 1 জানুয়ারি চার্চ বন্ধ থাকে। 8টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে, আর ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। আমরা যে সময়ে গিয়েছিলাম সেই সময় ভিডিও করতে দিচ্ছিল না, সেই জন্যে ঠিকভাবে আমরা ভিডিও করতে পারিনি। যা একটু আধটু করা গেছে সেইভাবে করেছি। সব কিছু এই সময় দেখাতে পারছি না আপনাদের। ওপরে একদিকে মাতা মেরি রয়েছে যিশুকে নিয়ে, আর একদিকে রয়েছে যিশু। দেখার পর নেমে পড়লাম। আবার পর সব লাইন করা আছে, পরপর প্রার্থনা গিয়েও ঢোকালো, তবে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। ফটো তোলা বা ভিডিও করা তো নিষিদ্ধ ছিলই সব জায়গাটাতেই যখন আমরা গিয়েছিলাম। তবে এসেছি যখন, আপনাদের কি একটু দেখাবো না তা তো হয় না, তাই একটু আধটু করেছি। এবার শেষে বলি, এই চার্চের পোশাকি নামটা কি? দ্য বেসিলিকা অফ দ্য হলি রোসারি। এরপর আমরা বেরিয়ে চলে গেলাম হংসেশ্বরী মন্দিরের দিকে। হংসেশ্বরী মন্দিরটা এখান থেকে অনেকটাই, প্রায় 3-4 কিলোমিটার হবে। এই হংসেশ্বরী মন্দিরকে নিয়েও অনেক বড় ইতিহাস আছে, যেটা সব বলা সম্ভব নয়। কিছু কিছু আপনাদের শেয়ার করব অবশ্যই। এর জন্য আলাদা করে একটা ভিডিও করার ইচ্ছা আছে পরবর্তীকালে। ভিডিওটা পুরো দেখার পর যদি আরও জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমায় জানাবেন কমেন্টে। এই জায়গাতে আগে অনেক বাঁশের জঙ্গল ছিল, সেখানে একটা প্রাসাদ বা বাটি হওয়ায় বাঁশবাটি নাম হয়েছিল। তবে সেটা এখন বাঁশবেড়িয়া হয়ে গেছে। 240 ফুট উঁচু এই হংসেশ্বরী মন্দিরটি বংশের শেষ রাজা নৃসিংহদেব রায় 1799 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু করেন। নৃসিংহদেব ছিলেন
খুব জ্ঞানী এবং তন্ত্র সাধক রাজা। তিনি আগে থেকেই জানতেন মন্দির শেষ করার আগেই তিনি দেহত্যাগ করবেন। সেই জন্যে মন্দিরের নকশা, মন্দির কিভাবে হবে সমস্তটাই তার ছোট রানী শঙ্করীকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। নৃসিংহদেবের দেহত্যাগের পরেই তার প্রথম স্ত্রীও দেহত্যাগ করেছিলেন। রানী শঙ্করী দেবী এই মন্দির নির্মাণ শেষ করেছিলেন 1814 খ্রিস্টাব্দে। 2রা জুন বৃহস্পতিবার জগন্নাথ দেবের সানযাত্রার দিন প্রতিষ্ঠা হয়েছিল। এই একই দিনে হংসেশ্বরী মন্দিরে পশ্চিম দিকের ঘরে পূজিত হয়েছিল কৃষ্ণ, রাধিকা আর ননীগোপাল। হংসেশ্বরী মা হচ্ছেন কালী মায়েরই এক রূপ। এখানে যেভাবে তিনি রয়েছেন সেইভাবেই নৃসিংহদেবকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। শিবের হিতপদ্মের ওপর তিনি বসে আছেন। মায়ের মূর্তিটি তৈরি হয়েছে নিম কাঠ দিয়ে। 12 মাসে 13 পার্বণ কথাতেই আছে, আর 12 মাসে 13 পার্বণই এই মন্দিরে অনুষ্ঠিত হয়। এই মন্দিরের সামনেই একটা কৃত্রিমভাবে তৈরি ফোয়ারা রয়েছে, যেটা এখন আর চলে না। জয়পুর থেকে কারিগর আনা হয়েছিল এই মন্দিরের জন্য। ওপরে ওঠার 5টা সিঁড়ি আছে, যেগুলো এই মুহূর্তে বন্ধ, কিন্তু সেই সিঁড়িগুলো দিয়ে কেউ উঠলে গোলক ধাঁধার মধ্যে পড়ে যেত। এখান থেকে নামা সহজ নয়। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে আরও পুরাতন অতুলনীয় কারুকার্য সমন্বিত পোড়ামাটির বাসুদেবের মন্দিরটি। এটি তৈরি করেছিলেন রামেশ্বর দেব 1679 খ্রিস্টাব্দের। এটা বিষ্ণু মন্দির হলেও মন্দির গাত্রে সকল দেবদেবীর মূর্তি, পৌরাণিক কাহিনী, রামায়ণ, মহাভারত, কিছু সেই সময়ের চিত্র সমস্তই ফুটে উঠেছে। 1961 খ্রিস্টাব্দে চুরি হয়ে গেছিল এর আসল মূর্তিটি। বাসুদেবের মূর্তিটি আগেরটা ছিল কোষ্ঠী পাথরের। আরও অনেক কাহিনী আছে, যেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হংসেশ্বরী মন্দিরে 13টা চূড়া, পদ্মের কুঁড়ির মতো। মন্দিরে পুজো দেওয়ার জন্যে বা মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর তারপরে আবার 4টে থেকে 7টা পর্যন্ত। আর ভোগের কুপন দেয় 9:30 থেকে 10টা, আর ভোগ বিতরণ করে 12:30 নাগাদ। এরপর মন্দির থেকে বেরিয়ে পড়লাম, টুকটাক কিছু খাবো, তারপরে সোজা বাড়ি। ভিডিওটা কেমন লাগলো আর যেগুলো দেখালাম তার মধ্যেও যদি কিছু জানার থাকে, আমি যদি মিস করে গিয়ে থাকি, আপনারা আমায় কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক শেয়ার তো করবেনই, তার সাথে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আরও নতুনত্ব ভিডিও আনার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকলেই। শেষে এই মন্দিরের আরও কিছু ছবি দিয়ে দিলাম। আর একটা কথা বলে দিই আপনাদের শেষ মুহূর্তে, হুগলি ব্রিজ আর কল্যাণী ব্রিজের মাঝেই এই জায়গাগুলো পড়ছে।